This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘাটালের দুই হিরোর লড়াই, একদিকে দেব, অন্যদিকে হিরণ। দেব তিনিও রাজনীতির ময়দানে ইতিমধ্যেই সাংসদ হিসেবে গত 10 বছর নিজের জমি সেটা শক্ত করেছেন। অন্যদিকে হিরণ বিধায়ক হিসেবে সংসদীয় রাজনীতিতে তিনিও ছাপ ফেলেছেন। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দুই তারকার টক্কর, তার মধ্যে দেবের বিস্ফোরক অভিযোগ 20শে মের মধ্যে ঘাটালে কেউ খুন হবেন। বিজেপি নাকি চক্রান্ত করে নিজেদেরই লোককে খুন করাবে এবং দায় দেবে তৃণমূলের ওপর। আর এই অভিযোগ করার সঙ্গে সঙ্গেই হিরণের পাল্টা হুঁশিয়ারি দেবকে গ্রেফতারের। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকে আপনার রায় অনুষ্ঠানে। এবং এরই পাশাপাশি আমরা যদি দেখি যে রাজ্যপালের পাল্টা পুলিশের সঙ্গে কোঅপারেশন না করতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছিল রাজভবনের সমস্ত কর্মীকে, কিন্তু জনতার দরবারে এই রাজভবনের অন্দরের ছবি তুলে ধরতে চান রাজ্যপাল। সচকা সামনা কর্মসূচিতে যে কেউ সাধারণ মানুষ তারা দেখতে চাইতে পারেন রাজভবনের ভেতরের সিসিটিভি ফুটেজ। এসব নিয়ে আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। আগামী 25শে মে ষষ্ঠ দফায় ঘাটাল সহ রাজ্যের 7 কেন্দ্রের নির্বাচন। তার আগেই ঘাটাল কেন্দ্রের অন্তর্গত কেশপুরে একটি রাজনৈতিক হত্যার আশঙ্কা প্রকাশ করলেন দেব। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। মঙ্গলবার ভোট প্রচারে কেশপুরের বুড়াপাট পাঁচখুড়ি এলাকায় যান ঘাটালের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী দেব। সেখানেই বিজেপি ও তাদের প্রার্থী হিরণের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। দেবের দাবি, বিজেপি কেশপুরে নিজেদের লোককে খুন করে তৃণমূলের উপরে দায় চাপানোর ছক কষছে। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। যে 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। বুধবার ভোট প্রচারে সিউড়িতে গিয়েও কেশপুর নিয়ে সরব হন দেব। দাবি করেন ভোটের আগে কেশপুরে বহিরাগতদের আনাগোনা বাড়ছে। অনেক অন্য স্টেটের মানুষকে দেখা যাচ্ছে কেশপুরে ঘোরাঘুরি করতে, সন্ত্রাস করার জন্য হয়তো রেডি হয়ে আছে বা কোনো একটা সময়ের জন্য খুঁজছে যেখানে এমন একটা ইনসিডেন্ট তৈরি করবে যেটা কেশপুরে মাহলটাকে যাতে নষ্ট করার জন্য। পাল্টা দেবের বিরুদ্ধে এফআইআর এর হুঁশিয়ারি হিরণের। খুনের পরিকল্পনা তো ওনার, বিজেপি কোনো খুনের পরিকল্পনা করবে কি ওনাকে জানিয়ে? এটা কি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও হয়েছে শুনেছেন পৃথিবীতে? অতএব খুনের পরিকল্পনাটা ওনার, খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন, নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। দেব কেশপুরের ভূমিপুত্র। 2014 লোকসভা নির্বাচনে কেশপুর থেকে 1,17,000 ভোটের লিড পেয়েছিলেন। 2019-এ লিড ছিল 92,000-এর। এবার ভোটের মুখে দেবের অভিযোগকে কেন্দ্র করে ফের শিরোনামে কেশপুর। চম্পক দত্ত, প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন হিরণ। আমি হিরণের কাছে যাব। হিরণ, জি 24 ঘন্টা স্টুডিও থেকে মৌপিয়া তোমাকে স্বাগত জানাচ্ছি। হিরণ, তোমার কাছে যাওয়ার আগে আমি আজকে যখন দেবের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলা হয় জি 24 ঘন্টার তরফ থেকে, দেব তিনি দাবি করেন যে গুরুত্বপূর্ণ সোর্স থেকে খবর এসেছে, দলকেও তিনি জানিয়েছেন। কি বলেছেন একটু তোমায় শোনাবো হিরণ। আমাদের কাছে খবর এসছে এবং খুব গুরুত্বপূর্ণ সোর্স থেকে খবর এসছে এবং আমরা সেটা আমার দলকেও জানিয়েছি। কারণ আমি চাই না কে আমার জন্য নয়, আমার বাংলায় নয়, ভারতবর্ষে কোনো মানুষ কোনো পলিটিক্যাল কারণে মারা যাক। আমি বলছি এটা হবে, আমার কাছে খবর এসছে। এটা তার মানে এটা নয় কি এটা 100% হচ্ছে,
এটা 100% হচ্ছে বা এটা করতে চলেছে তা নয়। আমার বক্তব্য যে খবরটা এসছে, আমি আমার দলকে সতর্ক করেছি, আমি প্রশাসনকে সতর্ক করেছি এবং আমার কেশপুরের মানুষকে কালকে বললাম যে তৃণমূল কংগ্রেস কারো গায়ে এক হাত দেবে না ভোট দেওয়ার জন্য। কারণ আমি রাজনীতি করতে এসেছি মানুষকে ভালো রাখার জন্য, মানুষের ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন বাস্তবিক হয় সেটা মানুষের কাজের জন্য। এবং যদি এরকম সময় আসে কোনো দিনও আমাকে যদি হারতে হয় একটা মানুষের জীবন বাঁচানোর জন্য, আমি হারতেও রাজি। অন্তত আমি খুশি, তাও অ্যাটলিস্ট একটা মানুষের জীবন বাঁচাতে পেরেছি। হিরণ দলকেও জানিয়েছেন দেব, এবং তিনি বলছেন যে এমনই রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে শুধুমাত্র এই আসনটার জন্য, যে কাউকে একটা পরিকল্পনা করে খুন করা হবে। এবং দেব তিনি হারতেও রাজি রয়েছেন একটা প্রাণ বাঁচানোর জন্য। খুব সিরিয়াস অভিযোগ হিরণ। আপনার রাজনৈতিক জীবনে আপনি কখনো শুনেছেন এরকম যে অন্য দল কাকে খুন করবে সেটা আরেকজন দল জেনে গেছে এবং সেই দলটা বলছে? আর একটা কথা উনি বললেন খুব ইম্পর্টেন্টলি, উনি হারতেও রাজি আছেন, মানে হারার যে সম্ভাবনাটা উনি বুঝতে পেরে গেছেন। কারণ আপনি দেখুন, সমীক্ষা করে দেখুন, আপনার একটা ছোট্ট কথা বলি, যে লাশ নিয়ে রাজনীতি কে করেছে? বিজেপি করেছে না তৃণমূল করেছে? এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে লাশের ওপর দিয়ে, লাশের রাজনীতি করে। আজকে পিংলাতে আমাদের ভাই শান্তনু ঘড়ুই, তাকে হত্যা করে শুকনো ধান ক্ষেতের উপরে হাতে গামছা বেঁধে ফেলে দিয়ে গেল। আমরা যখন তার প্রতিবাদ করলাম তখন পুলিশ রিপোর্ট দিয়ে বলছে যে শুকনো জমির ওপরে সে জলে ডুবে মারা গেছে। এটা জি 24 ঘন্টা না, পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। কিন্তু এই সাংসদ বলেছেন যে হ্যাঁ, পুলিশের রিপোর্ট যা বলেছে ঠিকই বলেছে, আমরা এই তদন্ততে বিশ্বাস করছি। আমরা হাইকোর্টে গেছি, আমরা চাইছি এটা আবার তদন্ত করা হোক, পোস্টমর্টম আবার করা হোক। এবং সেই পরিবারের যিনি আছেন, তার মা, তার বাবা সবাই বলছেন যে আমরা আরেকবার পোস্টমর্টম করতে চাই। আমরা বিশ্বাস করি না যে শুকনো জমির ওপর আমার ছেলে জলে ডুবে মারা গেছে। এটা 1 নম্বর পয়েন্ট। তার মানে যে ভোটের শুরুতেই উনি কিন্তু একটা খুন দিয়ে শুরু করছেন রাজনীতি। আর যিনি এই কথাটা বলছেন তিনি পরোক্ষভাবে বিজেপিকে ভয় দেখাচ্ছেন কেশপুরেতে, পরোক্ষভাবে। কারণ কোনো রাজনৈতিক নেতা সরাসরি তো খুনের কথা বলতে পারেন না, সেটা পরোক্ষভাবে বিজেপি কর্মীদেরকে ভয় দেখাচ্ছেন, দেখো তোমাদের কিন্তু আমরা খুন করব, আর খুন করে তোমাদের নামেই দোষটা দেওয়া হচ্ছে, বিজেপিকে খুনটা করেছে। এই যে একটা সাংসদের পরিকল্পনা, পরিষ্কার একটা ব্লু প্রিন্ট, একটা পিংলাতে করেছিল, সেখানে সাকসেসফুল হয়নি। দেখেছে হিরণ ডেট বা রাজনীতি করেনি, রাজনীতি কখনো করেও নি আর করবেও না। সেটা যখনই বুঝতে পারছে, দেখি যে আমার জমি তো পাকিস্তান থেকে চলে গেছে, সেটা ভাবছে কেশপুর শেষ জায়গা যেখানে জেতার শেষ উনি আশা করছেন। আপনি যদি গত 2014 এবং 2019-এর আপনি যদি রেজাল্টটা দেখেন এবং 2021 দেখেন, সেখানে গিয়ে আপনি দেখবেন যে এই সাংসদ সব জায়গায় হেরে গেলেও একমাত্র কেশপুরেতে বিপুল ভোটে 90,000, 92,000, 97,000 ভোটে জেতেন ওখানে। কিসের জন্য? না, কারণ ওখানে একমাত্র সন্ত্রাস করতে পারেন। পিংলা, সবং এবং কেশপুর হলো সন্ত্রাসের আঁতুর ঘর। আপনার সাংবাদিক জি 24 ঘন্টা থেকে শুরু করে সমস্ত সাংবাদিক কেশপুরে আমার সঙ্গে ঘুরে গেছেন। তারা দেখেছেন যে মানুষ কি ভয়ঙ্কর অবস্থায় আছে, ঘাড় ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, তার হাতেতে নাটবল্টু লাগানো আছে, কে সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাকে আছাড় মেরেছে। আপনার সাংবাদিকরা এসেছিলেন, অন ক্যামেরা আছে। তো এই যে ভয়ঙ্কর কেশপুর, উনি দেখেছিলেন যে 2014, 2019 এই সন্ত্রাস করে জিতেছিলেন। কিন্তু গত 78 দিন ধরে হিরণ পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রান্তরে ঢুকে গেছে, বাড়িতে ঢুকে গেছে। দেখছেন যে কেশপুর পুরোপুরি হিরণের দখলে চলে এসছে। যে বাকি 6টা জায়গাতে উনি হারবেন সেটা জানেন না, যে দেবরা, পাঁশকুড়া থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে এদিকটা পুরোটা হারবেন। তো একমাত্র আশা ওনার কেশপুরে। কিন্তু কেশপুরে ভয় পেয়ে গেছেন, দেখছেন যে কেশপুরের মানুষ পুরোপুরি হিরণের সঙ্গে চলে এসছে। কারণ 78 দিনে কেশপুরে ভারতী ঘোষকে যেভাবে আক্রমণ করেছিল, উনি যেভাবে করিয়েছিলেন 2019-এ, আপনাদের মনে থাকবে 2019-এ ভারতী ঘোষ কেশপুরে গেছে, আক্রমণ হয়েছে, দাসপুরেতে গেছে, আক্রমণ হয়েছে। এবং ভোটের দিনকে দেখেছেন যে কেশপুরে কিভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ হয়েছিল। সাংবাদিকরা একটা গাড়ির মধ্যে 12 থেকে 14 জন সাংবাদিক গাড়ির মধ্যে থাকতে বাধ্য হয়েছিলেন। ভয়ঙ্কর পাথর, ভয়ঙ্কর বোম করতে শুরু করেছিল কেশপুরেতে। এইভাবে একজন সাংসদ ভোটে জেতেন। এবং সেটা আমি বলছি না, আপনারা সংবাদ মাধ্যম আপনাদের অন রেকর্ড। হিরণ, আমি তোমায় থামিয়ে দেবের আরেকটা বক্তব্য শোনাবো। যখন এই প্রসঙ্গেই তোমার বক্তব্য সম্পর্কে দেবের প্রতিক্রিয়া চাওয়া হয়, তখন দেব কি বলেন একটু শোনাবো। কে হবে জনপ্রতিনিধিত্ব হচ্ছে না, বেসিক্যালি ওর কথাবার্তা, আচরণ থেকে মনে হয় কে হবে গুন্ডা। মানে যে আচরণটা উনি নিয়েছেন, এটা তো কে জেতার পর কে কত বড় গুন্ডা হবে তার তো এই কম্পিটিশনটা, এই নির্বাচনটা তো সেটা নিয়ে নয়। কোথাও আমি হিরণের সঙ্গে ঝগড়াও করতে চাইছি না। আমার মনে হয় যদি একটাই কথা শেষ, কে না আমরা এরকম কিছু করছি না, দেবের কাছে ভুল খবর আছে, তাহলে আমি সরি বলে দেবো, ঠিক আছে,
তাই না? এইখানে তো এটা তো ওই কথা নয় আমি কেন সরি বলবো, যদি আমাদের কাছে ভুল সোর্স অফ ইনফরমেশন থাকে। ও তো আয় দিন আমাকে নিয়ে ভুল কথা বলে, আমরা নাকি ঝাড়খণ্ড থেকে টাকা নিয়ে এসেছি, আমি নাকি গরু চোরে টাকা নিয়ে এসেছি, আমি নাকি কী বলবো মার্ডার করেছি, আমি নাকি সন্ত্রাসবাদী করেছি। কিন্তু আমি কোনোদিন ওকে তো টার্গেট করতে যাইনি, উত্তর দিতে যাইনি। এইটা একটা মানুষের মানে একটা মানে জীবন যাওয়া বা না যাওয়া নিয়ে আমার কাছে 100% সঠিক খবর নেই, কিন্তু এটা যাতে না হয় এটাকে আটকানোর জন্য আমার হচ্ছে এই পদক্ষেপগুলো দরকার, যাতে ওরাও জানুক। যদি না হয়ে থাকে তো আই এম সরি অ্যাবাউট ইট, কে আমার সরি বলতেও এ নেই, কারণ আমার মনে হয় কি মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। হিরণ দেব যেটা বলছেন যে ইন্টেন্ট হচ্ছে তার একটাই, মানুষ বেঁচে থাকুন, রাজনীতিটা সেটা পরে, এবং যদি সত্যি এটা ভুল হয় তাহলে তো হিরণ এটা বললেই পারতো যে না এটা ভুল খবর, তাহলে দেব সরি বলে দিতেন। আমি বুঝতে পারলাম না, মানে খুনের পরিকল্পনা উনি করবেন বিজেপি কর্মীকে, সেটা বিজেপির ঘাড়ে চাপাবেন, সেখানে আমি কি বলবো কোনটা ভুল কোনটা কি? উনি তো বলছেন যে খুন করবেন 10 থেকে 20 তারিখের মধ্যে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ওনার যদি মানুষকে বাঁচানোর এতই ওনার বুকের মধ্যে এত দরদ এবং তার জন্য উনি হাঁটতেও রাজি আছেন, তাহলে বকটুইয়ের যখন মা মেয়েকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দিয়েছিল, উনি একবারও সরি বলেছিলেন বাংলার মানুষের কাছে? সন্দেশখালীর মা বোনকে 12 বছর ধরে শেখ শাহজাহান ধর্ষণ করতে, একবারও সরি বলেছেন? কামদুনির জন্য একবারও সরি বলেছেন? কালিয়াগঞ্জের জন্য একবারও সরি বলেছেন? মালদার জন্য একবারও সরি বলেছেন? পার্কশিটের জন্য একবারও সরি বলেছেন? মধ্যমগ্রামের জন্য একবারও সরি বলেছেন? বারাসতের জন্য একবারও সরি বলেছেন? এই 26,000 চাকরি চলে গেল তার জন্য একবারও সরি বলেছেন? একবারও ক্ষমা চেয়েছেন মানুষের কাছে? একবারও সৌজন্যতা বার্তা দেখিয়েছে? আর একটা ছোট্ট কথা বলি, 2019-এ যেভাবে মানুষকে মেরে এবং জেতার পরে যেভাবে পুরো সন্ত্রাস করেছিলেন উনি, কেশপুর, সবঙ্গম, পিংলা, হাজার হাজার কর্মী ঘর ছাড়া, 2021 বিধানসভা, তারপরে হাজার হাজার কর্মী ঘর ছাড়া, আজও কেশপুরে গিয়ে দেখুন কি সন্ত্রাস। আপনারা সাংবাদিক, আপনারা দেখে আসছেন, তোমার নাটকটা কে করছে? সৌজন্যতার বার্তা শুধু মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদারের প্রতি? সৌজন্যতার বার্তা কেশপুরে উনি দেবেন না যে কেশপুর তোমরা গুন্ডামি বন্ধ করো? আজকে 250 জনের উপরে আমাদের ভারতীয় জনতা পার্টির শহীদ হয়েছেন, 250 জনের উপরে শহীদ হয়েছেন, তখন ওনার মনের মধ্যে কষ্ট হয়নি? এখন হঠাৎ করে একজন কি মার্ডার করবেন উনি প্ল্যানিং করেছেন, একটা মিথ্যে প্ল্যানিং করে উনি হঠাৎ করে বলছেন মানুষকে যে আমি তাকে বাঁচানোর জন্য দরকার হয় হিরণের কাছে হেরে যেতে রাজি আছি। তাহলে ভারতীয় জনতা পার্টির 250 জন যে শহীদ হলেন তাদের জন্য উনি কতবার হাঁটতে রাজি ছিলেন? হিরণ আমার শেষ প্রশ্ন, যেহেতু কথা বলি মৌপিয়াদি, আর একটা কথা বলে আমি কমপ্লিট করতে দাও। আর একটা জিনিস আমাকে বললেন যে আমি ওনাকে সবসময় আক্রমণ করছি। আপনি আমাকে একটা কথা বলুন, কবে ওনাকে আক্রমণ করেছি? 30% কাটমানি উনি নেন, সেটা আমার কথা নয়, শঙ্কর দোলে ওনার পলিটিক্যাল গুরু, ঘাটালের প্রাক্তন চেয়ারম্যান, ঘাটালের প্রাক্তন বিধায়ক, তিনি বলেছেন। গতকাল সুদীপ মন্ডল ওনার ঘাটালের যুবর প্রেসিডেন্ট, তিনি পর্যন্ত বলছেন যে কোভিডে উনি অ্যাকচুয়ালি কিছুই করেননি, করেছিলেন আলম বলে একজন স্বর্ণ ব্যবসায়ী, এবং বলছেন যে এই সাংসদ চুরি করে, এবং এটা বলছেন যে এই সাংসদের জন্য রামপদ মান্না ওনার পিএ, তিনি চাকরি বিক্রি করেছেন, মার্কেট থেকে 7 কোটি টাকা তুলেছেন শুধু দেবকে দেওয়ার জন্য। এটা তো আমার কথা নয়। তার আগে রামপদ মান্নার অডিওটা শুনুন আপনি। রামপদ মান্না একটা প্রার্থীকে বলছে কোনো চিন্তা করো না, আমার কাছে 44টা চাকরি আছে, 9 লাখ টাকা করে দাও, আমি তোমাদের সব চাকরি করে দেবো। সে বলছে পরীক্ষা দিতে হবে না, বলছে কোনো ব্যাপার না, তুমি আমার কাছে আসবে, আমি বলে দেবো কি লিখতে হবে কি করতে হবে, ওটা আমার ব্যাপার, আমি হলাম দেবের পিএ। তো আপনার কি মনে হয় না যে নিজের দলের শঙ্কর দলুই, নিজের পিএ রামপদ মান্না, নিজের যুব প্রেসিডেন্ট সুদীপ মন্ডল, এরা যে পরপর একটার পর একটা ওনার উপরে অ্যালিগেশন চাপিয়ে যাচ্ছেন, সেটাকে আমি ব্যক্তিগত আক্রমণ করছি, ওনার দলের লোকে বলছি। হিরণ আমার শেষ প্রশ্ন এখানেই তোমার কাছে, যে তুমি এবং দেব, গরু চোরের টাকা তো আমার কথা নয়, গত 2.5 বছর ধরে ওনার এগেনস্টে সিবিআই ইডির কেস চলছে, এবং এবারে যখন ইডি আর 8.5 ঘন্টা ডেকে পাঠায়, তখন দিল্লিতে সাংবাদিক, একটি চ্যানেলের সাংবাদিক, সে সামনে উনি বলেছেন, এবং সেই সাংবাদিক পুরোপুরি সম্প্রচার করছিলেন, আপনিও শুনে থাকবেন হয়তো, যে হ্যাঁ আমি টাকা নিয়েছিলাম, আমি 65 লাখ টাকা আপাতত ফেরত দিয়েছি ইডির চাপে পড়ে, বাকি টাকাটা আমি ওই পারফরমেন্স করে, স্টেজ করে, অমুক করে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। তাহলে আমি কোন কথাটা ব্যক্তিগত বললাম? আপনি বলুন আমাকে কোন কথাটা ব্যক্তিগত বলেছেন? হিরণ আমার শেষ প্রশ্ন, উনি আমাকে বলেছেন আমি পড়াশোনা জানি না, আমি মূর্খ, আমি অনেক ছোটখাটো অভিনেতা, উনি নাকি বিরাট বড় স্টার, সেই জন্য হিংসাতে আমাকে বিজেপি এখানে পাঠিয়েছে, সেই জন্য নাকি আমি ওনার সঙ্গে এত কিছু করছি। আরে কেশপুরের মানুষ কি মিথ্যা কথা বলছে? 250 জনের উপর মানুষ শহীদ হয়েছেন, তারা কি তাদের যে প্রাণটা চলে গেছে তৃণমূলের হাতে, আপনারা কি ভুলে গেছেন মানিকতলা? আপনারা ভুলে গেছেন বকটুই? হিরণ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যেহেতু তুমি এবং দেব দুজনেই একটা অন্য জগৎ থেকে এসেছো, এবং যেখানে দাঁড়িয়ে তোমরা সহকর্মী, দুজনেই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে রয়েছো, এখানে কোথাও
রাজনীতির লড়াইটা ময়দানে ডেফিনেটলি থাকবে, ভোটের লড়াইটা থাকবে। এই ধরনের যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, এটা কেউ কারোর সঙ্গে কথা বলে কি মেটানো যায়? যে জাস্ট ফোনটা তুলে যে না না এগুলো কি বলছো বা কি বলছি, সেরকম তো হতেই পারে না, এগুলো কি করা যায়? নাকি আসলে ভোটের ময়দানে সেটা করার অবকাশ নেই? মৌপিয়া, তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি। তোমার বাড়ির বোন যদি ধর্ষিত হয়ে খুন হতো, তোমার বাড়ির কাউকে যদি খুন করে তাকে গাছে ঝুলিয়ে দিত, তোমার বাড়ির কাউকে যদি বাইরে থেকে তালা মেরে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দিত, তুমি তখন বলতে ফোন করে, না ঠিক আছে ভাই করে ফেলেছিস খুন আমার বাড়ির লোককে, কোনো ব্যাপার না, আমরা চল অ্যাডজাস্ট করে দিই, এটা বলতে তুমি? আমি যে বিজেপি পরিবারের সঙ্গে আছি, সেই বিজেপি পরিবারে 250 জনকে হত্যা করেছে তৃণমূল বাহিনী। 2021 থেকে এখনো হাজার হাজার ভাই বোনেরা আমার ঘর ছাড়া। এই আমি তখন পিংলাতে বসে আছি যে সারাদিন পিংলায় যে সন্ত্রাসের কাহিনী, যে বাড়িতে আজকে দুপুরবেলা ভোজন করলাম, আমার সেই ভাই 15 দিন তার সে হাসপাতালে ভর্তি ছিল, তার মাথায় মেরেছিল। তো মৌপিয়া, এই যে খুনের রাজনীতি, এই যে সন্ত্রাসের রাজনীতি, তা সেই সমস্ত যদি আপনার বাড়িতে হতো বা আপনার কারোর সঙ্গে হতো, আপনি কথাটা বলতে পারতেন, চলো অ্যাডজাস্ট করে নিন, চলো এটা রাজনীতির ঝগড়া। এটা তো রাজনীতির ঝগড়া নয় মৌপিয়া দি, এটা আমি রাজনীতি করতে আসিনি। রাজনীতি করতে হলে আমি এখনো ভাড়া বাড়িতে থাকতাম না, রাজনীতি করতে হলে আমি এখনো ভাড়া গাড়িতে চড়তাম না। উনি 10 বছরে ওনার 7 কোটি টাকা ইনকাম ছিল, 10 বছরে ওনার 38 কোটি টাকা হয়েছে। আর আপনি আমারটা দেখে নেবেন এফিডেভিটে, আমি কি ইনকাম করেছি গত 10 বছর, সেটাও আপনি দেখে নেবেন। এবং বাংলা ইন্ডাস্ট্রির অন্যান্য যারা অভিনেতা আছেন তাদেরও গত 10 বছরের ইনকামটা দেখে নেবেন, তাহলেই বুঝবেন যে গরুচোরের টাকা, বাংলাদেশের সাপলা মিডিয়া সেলিম খানের টাকা হাওয়ালা দিয়ে কিভাবে ঢুকেছে ওনার অ্যাকাউন্টেতে। কত অ্যাকাউন্ট তো উনি দেননি এফিডেভিটে। তো আমি সেই জন্য দিদি বলছি, রাজনীতির কথা নয় এগুলো, এটা হলো মানুষের বাঁচার লড়াই। আপনি একবার কেশপুরে আসুন, আপনার সাংবাদিক সমিতাটি এসছেন, দেখে গেছেন চোখের সামনে, আপনার ক্যামেরায় অন ক্যামেরায় দেখেছেন কি ভয়ঙ্কর সন্ত্রাস। মা বোনদের মুখ থমথম করে, কথা বলতে পারে না, সাহস পায় না কথা বলতে। আমাকে আড়াল করে গিয়ে বলে, দাদা প্লিজ আমাকে দেখাবেন না টিভিতে। দিদি যখন সমিতার দিকে কাউকে গিয়ে বলে, ক্যামেরা একটু বলো না, মুখ ঘুরিয়ে চলে যায়, বলে দাদা আপনি তো নিয়ে চলে যাবেন, আমাকে তো রাত্রিবেলা যে মারতে আসবে, তখন কি আপনি থাকবেন আমার পাশে? এই যে ভয়ঙ্কর সন্ত্রাস, যে সন্ত্রাস থামানোর চেষ্টা করেছেন গত 10 বছরে, 11% লোকসভায় গেছেন। আর 13ই এপ্রিল এই 2024 সবঙ্গে গিয়ে এই দেববাবু ক্ষমা চেয়েছেন, বলেছেন না আমি লোকসভায় যেতে পারিনি, আমি এলাকাতেও আসতে পারিনি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে এই সাংসদ আগামী 5 বছর তো শুটিং করবেন। উনি কি বলেছেন শুটিং করবেন না? উনি একবারও বলেছেন যে আমি সিনেমা ছেড়ে দিচ্ছি? তাহলে গত 10 বছরও ছিলেন না, ক্ষমা চাইছেন, আগামী 5 বছরও থাকবেন না, তাহলে কোন কথাটা সত্যি? হিরণ, অনেক ধন্যবাদ। হিরণ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। হিরণ চট্টোপাধ্যায়, ঘাটালের বিজেপি প্রার্থী, তিনি এতক্ষণ সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। ইতিমধ্যে যারা যোগ দিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন, বিজেপির পক্ষ থেকে অর্চনা মজুমদার, সিপিআইএম এর পক্ষ থেকে অতনু চট্টোপাধ্যায়, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায় এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি প্রথমে অর্চনাদির কাছে আসি। অর্চনাদি, দেব অভিযোগ করছেন যে খুব পরিকল্পনা করে কাউকে একটা খুন করা হবে, নিজেরাই বিজেপি নিজেদের লোককে খুন করবে এবং সেটার দায় চাপানো হবে তৃণমূল কংগ্রেসের কাঁধে। দেখুন, একটা জিনিস তো খুব পরিষ্কার, দেবকে আমরা আগে 2বার ভোট করতে দেখেছি, কিন্তু ঘাটালে পড়ে থেকে এইভাবে আপ্রাণ চেষ্টা করা, পায়ের তলার মাটি সরে গেলে যেভাবে লড়াই দিচ্ছে দেব, কিন্তু এরকম লড়াই আগের 2বার দেয়নি। তা অর্থাৎ কিনা হিরণ যাবার পরে একটু হলেও ওর হাত পা কাঁপছে এবং অনেক কিছু ভাবছেন। হয়তো জ্যোতিষও হয়ে গেছেন। টিয়া পাখি নিয়ে দেব আগে বড় অভিনেতা ছিলেন, দেব বড় রাজনীতিবিদ, 2বারের এমপি। এবার আমরা দেখব বড় জ্যোতিষী টিয়া পাখি নিয়ে বসে গেছেন, 10 থেকে 20-র মধ্যে ও মারা যাবে, গিয়ে আমার নাম বলবে, এইসব কথাবার্তা বলছেন। এগুলো নয়, আমি যেটা বলছি, দেখুন কেশপুর একটা জায়গা যেখানে ভোট হয় না, ভোট লুট হয়। আপনারা দেখেছেন ভারতী ঘোষকে কীভাবে মানে সাংঘাতিক রকমভাবে গতবার ভোটের সময় তার উপর অত্যাচার হয়েছিল, মারধর হয়েছিল। এখানে বিধায়িকা যে শিউলি শাহ 1-1.5 লক্ষ ভোটের কাছে যেতে, গতবারে ভোটটাকে যেহেতু লড়াই দিয়ে গণতন্ত্রের খানিকটা হলেও পরিবেশ সৃষ্টি করে ভোট নামিয়ে আনা হয়েছে, এবং এবার হিরণ মাঠে ময়দানে যে লড়াইটা দিচ্ছে, মানুষ তাকে যে সাথ দিচ্ছে, তারা অনায়াসে বুঝে গেছেন এই জায়গাটা হিরণ দখল করছে। এই জায়গায় দাঁড়িয়ে দেবের এই মন্তব্য কেন? সেটা কি কোথাও পরাজয় অবধারিত সেই জন্য? দেখুন, প্রফেশনাল ফেলিওর আর প্রফেশনাল রাইভালরিতে যখন প্রফেশনাল ফেলিওরটা নিজে উপলব্ধি করা যায়, তখন ফ্রাস্ট্রেশন থেকে এই ধরনের কথাগুলো বলা হয়। মানে কার কথা বলছেন? দেবের কথা? আমি বলছি, নিশ্চয়ই দেবের কথা বলছি না, আমি বিজেপি প্রার্থীর কথা বলছি।
আমি আবার বলছি, বিজেপি প্রার্থী ব্যক্তিগতভাবে আমার ভাতৃসম ছিল। বিজেপি প্রার্থী তৃণমূলের দরজায় খটখট করেছিল, তৃণমূলের দরজা তার জন্য খোলেনি। প্রফেশনাল রাইভালরিটা এমন জায়গায় যে দেব অভিনেতা হিসাবে এত সফল, আমি সেই জায়গায় পৌঁছাতে পারলাম না, তার একটা ফ্রাস্ট্রেশন। দেব দুবারের সাংসদ, তার একটা ফ্রাস্ট্রেশন। সেই জন্য আজকে বড় বড় কথাগুলো বলছেন। আজকে দেব যেটা বলেছেন তার আমি একটা লিঙ্ক আপনাকে বলি। এই না, বিজেপি এর মধ্যে ব্যক্তিগত রাইভালরি কেন আসছে? প্রথমত হচ্ছে হিরণ এর আগে অন্তত সাংসদ হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেননি, বিধায়ক হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি জিতেছেন। মৌপিয়া দেবী, আমরা তো খুব অল্প টাইম পাই, তার মধ্যে যদি আবার মাঝখানে আপনি কেটে নেন তাহলে খুব দুঃখ লাগে। না, আমার মনের মধ্যে যখন নিষ্পাপ প্রশ্ন জেগে ওঠে। প্রফেশনাল রাইভালরি এই কারণে, আমি একজন ডাক্তার আর একজন যদি ডাক্তার থাকে, আমি যদি দেখি সে আমার থেকে অনেক বেশি লব্ধ প্রতিষ্ঠিত, আমার থেকে তার অনেক খ্যাতি, আমি এখন একই ফোরামে নামবো, দেখবো লোক আমার তার কাছে পিলপিল করে যাচ্ছে, আমার চেম্বারে পেশেন্ট নেই, একটা ফ্রাস্ট্রেশন তো হবেই। এটা প্রফেশনাল রাইভালরি। আপনি কার উদ্দেশ্যে বললেন? ডক্টর নির্মল মাঝি? না, এইসব কথা বলবেন না, ও আমার খুব ভালো বন্ধু, প্লিজ ডোন্ট সে লাইক দিস। এবার আমি বলি, এই বিজেপি হচ্ছে সেই বিজেপি পার্টি, এই বিজেপি হচ্ছে সেই বিজেপি পার্টি যে বিজেপি পার্টি রাজনৈতিক স্বার্থে, আমি বলছি না, বিজেপির অ্যাপয়েন্টেড কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক বলছে যে রাজনীতির স্বার্থে 40 জন জওয়ানকে আরডিএক্স গাড়ি দিয়ে মেরে দিতে পারে, এয়ার লিফটিং না করে। সত্যপাল মালিক বলেছে আমি এয়ার লিফটিং করতে পারি। সেই বিজেপি যারা মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করে, তারা এই ধরনের ঘটনা ঘটাতেই পারে। আর আমার দিদি, আমার দাদিকে বসে আছেন বিজেপির যিনি প্রতিনিধি, যদি আপনি শুরু করেন তাহলে আমি আপনাকে একটাও বলতে পারবো। আপনি বলেছেন একটা কথা আমি বলিনি, চুপ করে শুনবেন। আপনাকে যখন আমি শুনেছি ভারতী ঘোষের কথা বলছেন, আপনার প্রার্থী এতক্ষণ বললেন, এই ভারতী ঘোষ, আপনার প্রার্থী এতক্ষণ বললেন, দেখুন এই ভারতী ঘোষ, আপনার প্রার্থী প্রথম 15 মিনিট বললেন। ভারতী ঘোষের কথা বলছেন। এই ভারতী ঘোষ, মমতা ব্যানার্জি বলতেন মমতা দি আমার মা, মমতা দিকে ভারতী ঘোষ হাত জোর করে মা বলতেন। সেই মায়ের পিঠে ছুরি মেরেছেন, আমি অতনুর কাছে থেকে অতগুলো টাকা উদ্ধার হয়েছে, জেল খাটার ভয়ে চলে গেছে। দেখুন, একদম পরিষ্কার ব্যাপার। আপনাদের এখানে তো দুজন প্রার্থী, তৃণমূল এবং বিজেপি, আপনারা দেখালেন। আচ্ছা, দেববাবু, দীপক অধিকারী, উনি তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো এরকম একটা ঘটনাতে উনি রাজ্যের প্রশাসনিক প্রধান, যিনি কিনা ওনার দলনেত্রী, তাকে না জানিয়ে মিডিয়ার সামনে জানাচ্ছেন কেন? না, দলকে তো দলীয়ভাবে না, প্রশাসনিকভাবে জানাচ্ছেন না কেন? ওনার দলনেত্রী তো রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে। নাকি ওনার নিজের দলনেত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রীর উপর থেকে ভরসা উঠে গেছে? এই একের পর এক যখন দেখা গেছে হাইকোর্টে সিবিআই তদন্তে দেখা গেছে পুলিশ দুর্নীতির টাকা মন্ত্রীর বাড়িতে পৌঁছে দেয়, ওসব শুনে ওনার দলনেত্রী তথা পুলিশ মন্ত্রীর উপর থেকে ভরসা উঠে গেছে। হ্যাভিং সেড দ্যাট, এই টাকার ব্যাপার আসলে আবার মনে করে যাবে যে এই গরু পাচারের টাকা ইত্যাদি ফিত্যাদি নিয়ে উনিও সিবিআই তদন্তে ডাক পেয়েছেন। কাজে উনি যে একটা নিষ্পাপ একটা ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেন, ততটাও উনি নন। আবার হিরণবাবু বললেন উনি নাকি অ্যাকাউন্ট করে অনেকগুলো এফিডেভিটে অ্যাকাউন্টের ডিটেল দেননি। আচ্ছা, এইটা নিয়ে তো উনি ইলেকশন কমিশনকে বলতে পারেন, মিডিয়াতে বলছেন কেন? আসলে মিডিয়াতে একটা বাইনারি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, এ বলছে তুই চোর, ও বলছে তুই ডাকাত। আসল বক্তব্যটা খুব পরিষ্কার। দেখুন, কোনো একজন, এই যে আমার এখানে একটা বক্তব্য আছে, এই যে যদি একটা গাছের পাতাও পড়ে, সেই পাতাটাও আসলে হিসেব করে পড়ছে যাতে তৃণমূল আর বিজেপির মধ্যে বাইনারি হয়। এক সেকেন্ড শান্ত হতে, তৃণমূল আর বিজেপির মধ্যে বাইনারি হয়, মানে সমস্ত কিছুতে এই কনক্লুশনে জাম্প করাটা, হ্যাঁ, ওই যে ক্লিশে হয়ে যাচ্ছে না? না না, এটা বাইনারি তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি, আমি বলছিলাম আপনার ক্যামেরা তখন দেখা যাচ্ছে তৃণমূল আর বিজেপি দুজন প্রতিনিধি কানে কানে কথা বলে নিচ্ছেন। এটাই হচ্ছে রাজ্যে হচ্ছে যে অ্যাকচুয়াল বিরোধী তাকে বন্ধ করে তৃণমূল চায় বিজেপি বিরোধী হিসেবে থাকুক, খাতায় কলমে বিরোধী, রাস্তার আন্দোলনে নেই, মানুষের পাশে নেই। তৃণমূল চায় এই রাজ্যে বিজেপির মতো একটা বিরোধী দল থাকুক। তাই তৃণমূলের যেমন প্রাসঙ্গিকতা রয়েছে, নিজের চুরি দুর্নীতি ঠেকানোর জন্য যেমন বিজেপিকে এই রাজ্যে রাখার প্রাসঙ্গিকতা রয়েছে, বিজেপিও চায়। কারণ এ রাজ্যে আপনাকে এটাও মাথায় রাখতে হবে, তৃণমূল সরকারের আমলে আরএসএস এর সংগঠন 400 গুণ বৃদ্ধি পেয়েছে, যেটা আরএসএস এর রিপোর্ট বলছে। বিজেপিও চায় এ রাজ্যে তৃণমূল থাকুক। খুব সংক্ষেপে দেখুন, প্রশ্নটা হচ্ছে সবচেয়ে একটা দুঃখের ব্যাপার যে আমরা কয়েকদিন বাদে আমরা একটা রাষ্ট্রীয় নির্বাচনের দিকে যাচ্ছি, এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় নির্বাচন পৃথিবীর রাজনীতির মানে পরিপ্রেক্ষিতে একটা বিশাল তার গুরুত্ব রয়েছে। মানুষ তাকিয়ে দেখছে যে ভারতবর্ষের নির্বাচনে কি কি ইস্যু হতে পারে। সেখানে পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা কি ইস্যু নিয়ে আলোচনা করছি? এর আগের বারের নির্বাচনে আমরা ইস্যু দেখেছি কি না, মতুয়াদের ভোট কে পাবে, তাদের মধ্যে কোন নেতা ক্লাস 10 অবধি পড়েছেন, কোন নেতা ক্লাস 6 অবধি পড়েছেন, এই নিয়ে আমরা তর্ক দেখেছি। আজকে আমরা তর্ক দেখছি কি না, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন যে 10 থেকে 20 তারিখের মধ্যে তিনি একজনকে মেরে দেবেন, মেরে ফেলে আমাদের উপরে দোষ দেবেন। আচ্ছা, এই কথাগুলো কেন তিনি ওপেনলি এরমভাবে বলছেন?
তিনি তার দলকে জানিয়েছেন, ভালো কথা, তিনি প্রশাসনকে জানিয়েছে, ভালো কথা, কিন্তু প্রশাসন বা দল কি তাকে বলেছে যে তুমি গিয়ে এগুলো সাংবাদিক সম্মেলন করে বলো? কারণ এই কথাগুলো সমস্ত যে আমি এই প্রসঙ্গে conjecture। শুভময়দার কাছে আসবো, কারণ এরকম যদি হয়, যদি খুব নির্দিষ্ট সোর্স থেকে খবর এসে থাকে দেবের কাছে, তাহলে তো প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত। একটা ছোট্ট বিরতির পর আমি এই প্রশ্ন নিয়ে শুভময়দার কাছে যাব। দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর, আমি শুভময়দার কাছে যাব। শুভময়দা, আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় লাশের রাজনীতি নিয়ে যে যতই একে অন্যের দিকে আঙুল তুলুন না কেন, বিভিন্ন সময় যারা বিরোধী পক্ষে থাকেন তাদের এরকম ভূমিকায় দেখা গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে দেবের এই আশঙ্কা প্রকাশ এবং হিরণের পাল্টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম জিনিসটা হচ্ছে গত 3 দফাকে নির্বাচন, এর উপর নির্বাচন খুব খুশি, ফলে এই যে পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন সেইটা রাখার একটা কাজ দুই রাজনৈতিক নেতা শুরু করে দিয়েছেন, বা দুটি রাজনৈতিক দল। অর্থাৎ লাশ পড়ছে না কেন, চলুন আমরা লাশ নিই। সেই জন্য সন্ধ্যেবেলার এই যে প্রাইম টাইমে আমরা ক্রাইম থ্রিলার নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে নয়। একজন নায়ক, একজন অ্যান্টি হিরো, তাদের মধ্যে একটা গভীর আলোচনা যে কিভাবে লাশ পড়বে। আমাদের দেশে একেবারেই কোনো আইন ব্যবস্থা নেই, সেই কারণে পুলিশের কাছে কোনো খবর যাচ্ছে না। আপনার মনে পড়বে কিনা জানি না, আমাদের ছোটবেলায় স্বপন কুমার ছিলেন আর কি, ডান হাতে পিস্তল, বাঁ হাতে টর্চ লাইট, গায়ে বর্ষাতি, আর অন্য হাতে মাথার উপর ছাতা। তৃণমূল আর বিজেপির রাজনীতিটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখানে মানুষের 3টে হাতের রাজনীতি হয়ে গেছে। দুর্ভাগ্যতা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? 2009-এর ভোট ফল দেখুন, গুরুদাস দাশগুপ্ত সেখান থেকে জয়ী হয়েছিলেন। তার কথা ভাবুন একটু, আমাদের পার্লামেন্টে গুরুদাস দাশগুপ্ত বক্তব্য রাখছেন। সেই বামপন্থীরা তারা কোথায় খুঁজতে গেলেন পরমাণু বোমা, বা তাই নিয়ে আমেরিকায় পরমাণু বিষয়ক গবেষণা কোথায় গিয়ে হবে, করতে গিয়ে দেশের অবস্থাটা এমন জায়গায় করে দিলেন যে আজকে পার্শ্ব চরিত্রে সিপিআই এর তপন গাঙ্গুলি, যার গত ভোটে ভোট ছিল 6.5%। সুতরাং কাঁদুনি গাইছেন যখন বামপন্থীরা যে এটা নাকি বাইনারি, এটা নাকি তৃণমূল বিজেপির লড়াই, তখন তাদের দিকে আঙুল তুলে মানুষকে বলতে হয় যে সন্ধ্যায় এই যে রাজনৈতিক আলোচনায় টিভি চ্যানেলে তৃণমূল বিজেপির স্বপন কুমার দেখার জন্য সব থেকে বড় দায়িত্ব আপনাদের। পশ্চিমবঙ্গে 34 বছর শাসন করে এমন জায়গায় রাজ্যটাকে নিয়ে গেলেন যেখানে আমাদের রাজ্য থেকে গুরুদাস দাশগুপ্ত নয়, দুজন সিনেমার থেকে আসা মানুষ, তারা সন্ধ্যেবেলা টিভি সিরিয়াল করছেন এবং নির্বাচনী লড়াইয়ে রুটি কাপড়া মোকান, বিজলি সড়ক পানি, দেশের স্বাস্থ্য, দেশের শিক্ষা, এই নিয়ে আলোচনার কোনো জায়গা নেই। লাশ যদি পড়েই তার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ, কেন্দ্রের যে বিভিন্ন তদন্তকারী সংস্থা, তারা কোথায় মুখ লুকিয়ে আছে? নরেন্দ্র মোদী বলছেন নাকি টেম্পোয় চড়ে টাকা চলে গেছে রাহুল গান্ধীর কাছে, তাহলে সার্জিক্যাল স্ট্রাইকটা কোথায় গিয়ে হলো? ইলেকটোরাল বন্ডের কোটি কোটি টাকা, এই যে বন্ধুত্বপূর্ণ একটা গণতন্ত্র চলছে গণতান্ত্রিক ব্যবস্থার আড়ালে, এবং সেখানে হাজার হাজার কোটি টাকা, 6000 কোটি বিজেপির কাছে, তৃণমূল আর কংগ্রেসের কাছে 1000 কোটির ওপর। এই টাকাগুলো কোন মানুষের টাকা, কোন ওষুধের টাকা, কোন সাধারণ মানুষের টাকা? এই আলোচনা কিন্তু হারিয়ে যাচ্ছে বারবার। ফলে সন্ধ্যেবেলা দেব আর হিরণের যে চিত্রনাট্য আপনি দেখালেন, অসাধারণ লাগলো মৌপিয়া। আপনি যদি আমাকে এই অনুষ্ঠানে না ডাকতেন, তাহলে বৈঠকখানায় একটু এয়ার কন্ডিশন যদি আমার বাড়িতে থাকতো, সেটা চালিয়ে সোফায় বসে এই অসাধারণ অভিনয় দেখতাম। কিন্তু এটা মানুষের রাজনীতি নয়, এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে অনুরোধ থাকবে, রাজনৈতিক দল নয়, প্রার্থী দেখে ভোট দিন। বামপন্থীরা যে জায়গায় পশ্চিমবঙ্গকে পৌঁছে দিয়েছে, সেই জায়গায় আজকে গুরুদাস দাশগুপ্তর মতো একজন সাংসদের বদলে এই ধরনের সাংসদ এবং এই ধরনের আলোচনা আমাদের দেখতে হচ্ছে, যেখানে রাজনীতির সাধারণ মানুষের কথার নাম গন্ধ নেই। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। আমি পরের প্রসঙ্গে আসি। শ্লীলতাহানি কাণ্ডে এবার রাজ্যপালের পাল্টা। পুলিশকে নয়, কিন্তু জনতার দরবারে রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ দেখানো হবে, যদি কেউ দেখতে চান দেখুন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। এর ভিত্তিতে 8 সদস্যের স্পেশাল এনকোয়ারি টিম গঠন করেছে লালবাজার। চাওয়া হয়েছে রাজভবনের সিসিটিভি ফুটেজও, কিন্তু পুলিশের হাতে সেই ফুটেজ তুলে দিতে রাজি নয় রাজভবন। তার পরিবর্তে রাজভবনের সিসিটিভি ফুটেজ নিয়ে এবার জনতার দরবারে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন বোস। বুধবার রাজভবনের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়,
রাজভবনের সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের সঙ্গে অসৎ ও সাজানো অভিযোগের প্রেক্ষিতে মাননীয় রাজ্যপাল একটি কর্মসূচি গ্রহণ করেছেন, যার নাম সচ কে সামনে। তিনি ঠিক করেছেন মমতা এবং তার পুলিশ বাদে পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন। এর জন্য রাজভবনে ইমেল পাঠিয়ে বা ফোন করে আবেদন জানাতে হবে। প্রথম 100 জন আবেদনকারীকে বৃহস্পতিবার সকাল 11:30টায় রাজভবনের ভিতরে সিসিটিভি ফুটেজ দেখানো হবে। শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যপাল সংঘাতের নতুন পর্ব শুরু হয়েছে। কয়েকদিন আগেই তার সাংবিধানিক রক্ষাকবচের কথা মনে করিয়ে একটি বিবৃতি জারি করেন রাজ্যপাল বোস। সেই বিবৃতিতে রাজভবনের কর্মীদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, এই ঘটনায় পুলিশ যোগাযোগ করতে চাইলে তাদের উপেক্ষা করুন। কেউ অনলাইন বা অফলাইন মাধ্যমে ফোনে বা অন্য কোনোভাবে এই বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। প্রথমে পুলিশকে উপেক্ষার নির্দেশ, তারপর পুলিশকে এড়িয়ে জনতার দরবারে রাজভবনের অন্দরমহলের ছবি তুলে ধরার সিদ্ধান্ত। বোসের এই পদক্ষেপ কতটা কৌশলী তা নিয়ে জোর চর্চা ভোটের বাংলায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। শান্তনুবাবু, আপনারা বারবার প্রশ্ন তুলছিলেন যে যদি কিছু নাই হয়ে থাকে তাহলে কেন রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ সেটা পুলিশকে দেওয়ার ক্ষেত্রে আপত্তি। এখানে রাজ্যপাল যে বার্তাটা দিতে চাইলেন যে তার যে সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে সেটাকে প্রোটেক্ট করার ব্যাপারে তিনি অত্যন্ত যত্নশীল, আবার এট দ্য সেম টাইম তার যে লুকোবার কিছু নেই, জনতার দরবারে তিনি পরীক্ষা দিতে প্রস্তুত বা অগ্নিকোট পরীক্ষা দিতে প্রস্তুত। তাই সাচকা সামনায় যদি কেউ চান তাহলে সেই ফুটেজ দেখানো যেতে পারে। মৌপিয়া দেবী, আপনি আমাকে বলুন, মাননীয় রাজ্যপাল মহোদয় কোনো মহিলাকে শ্লীলতাহানি করছেন, সেটা কি প্রদর্শনীর কোনো চলচ্চিত্র নাকি যে প্রদর্শনী দেখতে মানুষ কাতারে কাতারে লাইন দিয়ে সেখানে যাবে? আপনি আমাকে বলুন খুব সহজভাবে, কিছু সাংবিধানিক রীতিনীতি বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু তার অফিসে কর্মরত একজন মহিলা হেয়ার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ করলেন দুবার তাকে যৌন নির্যাতন করা হয়েছে। পুলিশ প্রাথমিক এনকোয়ারি করতে চাইলেন, তিনি হুইপ দিয়ে তার স্টাফেদের বললেন পুলিশকে কেউ সহযোগিতা করবে না, তিনি পালিয়ে গেলেন। তিনি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবনে ঢুকতে দেবো না, তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ঢুকতে দেবো না। তিনি বোধহয় ভুলে গেছেন যে রাজ্য সরকারের টাকাতেই তিনি চর্বচস্য লেজ্জ পেয় করে জীবন কাটাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যদি নিজেকে সত্যি নির্দোষ মনে করেন তাহলে তার অসুবিধা কি আছে? তিনি প্রেস করে বলুন যে আমি পুলিশের তদন্তের সামনাসামনি করতে রাজি আছি। বাংলার মানুষ তো তাকে মাথায় করে নিয়ে ধন্য ধন্য করবে। তিনি পালিয়ে বেড়াচ্ছেন কেন? কেন তদন্ত এড়িয়ে যাওয়ার জন্যে তিনি পুলিশকে বলছেন যে আমি সিসিটিভি ফুটেজটা পুলিশকে দেখতে দেবো না? সাধারণ মানুষকে যে সিসিটিভি ফুটেজ দেখাবে সেটা যে ম্যানিপুলেটেড হবে না তার কি প্রমাণ আছে? অর্চনাদি, দেখুন, আমি যা শান্তনুবাবু যা বললেন, প্রথমে শান্তনুবাবু যেটা বললেন সেটা ভ্যালিড কিনা। রাজ্যপালের ফুটেজ, কলকাতা পুলিশ এবং যে দলের বিরুদ্ধে অ্যালিগেশন, অর্থাৎ কিনা যে মহিলা কমপ্লেইন করেছেন তৃণমূলের দলের যে প্রাক্তন, আপনাদের মাধ্যমেই আমি দেখেছি। আমি এগুলো নিয়ে কিছু, যে কোনো মহিলার শ্লীলতাহানির নালিশ সেটা অবশ্যই দায়িত্ব নিয়ে দেখার যথাযথ প্ল্যাটফর্মে যথাযথ হলে আমি একজন মহিলা হিসেবে তাতে খুশি হব। কিন্তু যেটা উনি বলেছেন, এই যে কথাটা, কলকাতায় বসে তৃণমূল দল সরকার কি করে, পুলিশ কি করে, পুলিশ বিজেপি কর্মীদের ডেকে নিয়ে গিয়ে রাত্রিবেলা মিথ্যা মামলা দেয়। পরশু দিনে সন্দেশখালী রাত্রিবেলা এসডিপিও এসপি বসে থেকে 4টে মন্ডল, সন্দেশখালী 4জন মন্ডল প্রেসিডেন্টকে ডেকে বলেছে, দেখো বলতে দেবে না, এতক্ষণ কথা বলছি আমি একটু। 4জন মন্ডল প্রেসিডেন্টকে অভিষেক ব্যানার্জি বলেছে সন্দেশখালীর ভোট হবে, একটা মন্ডল প্রেসিডেন্ট, একটা কনভেনার, কাউকে সব অ্যারেস্ট করে দাও। কি অভিযোগ আসলো এসপির সাথে? আমার ডিরেক্ট কথা, অভিযোগ হলো যে আমাদের মন্ডল প্রেসিডেন্ট সরবেরিয়াতে গেছিল দাঙ্গা লাগাতে, সেই দাঙ্গা একটা তাকে 3 মাসের জন্য পুলিশ ঢুকিয়ে দেবে। এই হলো কলকাতার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ। আপনার মমতা ব্যানার্জি সরকার কি করছে? সরকারের দায়িত্ব, রাজ দায়িত্ব পালন করছে, মানুষের চাকরি চুরি করে পুরো চাকরি ক্যান্সেল করে দিচ্ছে। যত আপনার আবাস যোজনার টাকা, সমস্ত টাকা কাটমানি। আপনি এক জায়গায় দেখুন দুর্নীতিতে ফুলে ফেপে তৃণমূলের নেতা মন্ত্রী, পুরো শিক্ষা দপ্তর বিহাইন্ড দ্য বার, সুপ্রিম কোর্ট আজকে সিবিআই টাকাকে রেখে দিয়েছে। এখন আপনার কথার মধ্যে ঢুকছেন, আপনি একটু আগে বলছিলেন আপনি পছন্দ করেন না কথার মধ্যে, আপনি নিজের কথাই নিজে ঘুরে আসছেন। এবার দেখুন ব্যাপারটা যেটা দাঁড়ালো, সরকারের নীতিহীনতা, মানে ল অফ রুলার
যেটা মানব কমিশন বলে যাচ্ছে, এবং সরকার রাজ্য পুলিশের যে দলদাস বৃত্তি, মানুষের ওপরে জোর করে মিথ্যা, আমি 27 খানা মামলার আসামি। 2021-এ যখন বিজেপিতে ঢুকিনি আমার কাছে একটা ক্রিমিনাল ডায়েরি ছিল না। আজকে টিভির পর্দায় জোর করে বলছি এই রাজনীতি চলে পশ্চিমবঙ্গে। আপনি কি আশা করেন যে কোনো কমপ্লেইন হলে তার সঠিক বিচার এবং সঠিক আপনারা যে ব্যবস্থা আশা করে মানুষ, সেটা এই সরকার এবং এই পুলিশ দেবে না? সেই কারণে এটা উপযুক্ত ফোরামে আমি চাই এর সত্যি উদ্ঘাটিত হোক, এবং যদি সত্যিকারে কিছু থাকে সেটা সব মানুষ জানুক। আমি অতনুর কাছে আসবো। অতনু, রাজ্যপাল তিনি পুলিশের সঙ্গে কোঅপারেশন যে করা হবে না সেই বার্তা দিয়ে দিয়েছেন, একই সঙ্গে তার বার্তা যে জনতার দরবারে তিনি রাজভবনের অন্দরমহল তার ছবি দেখাতে প্রস্তুত। দেখুন, এখানে এই ব্যাপারে আর্টিকেল 153 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখান থেকে শুরু হচ্ছে গভর্নর অফ স্টেটস থেকে, মানে রাজ্যপাল যে অ্যাপয়েন্ট করা তার কী কী প্রসিডিওর ইত্যাদি। এর মধ্যে আপনি একটা কাজও পাবেন না যে এখানে আর্টিকেলে যা যা বলেছে আর রাজ্যপাল এ রাজ্যে যা যা করার কথা বলেন বা যা যা করছেন, এগুলো কোনোটাই সংবিধানের মধ্যে নয় বলেই সংবিধানের একজন ছাত্র হিসেবে আমার মনে হয়। তবে এটাও ঠিক, একটা যখন এরকম ধরনের অভিযোগ, সেক্ষেত্রে কোনো ওই জনতার দরবার টরবার না বসিয়ে আমার মনে হয় সেক্ষেত্রে তদন্ত ওনার সহযোগিতা করাই উচিত। যদি এরকম তদন্ত এসে আবার এবার ঠিক যে রাজ্যপাল বহু ক্ষেত্রে ইমিউন, তাহলে রাজ্য সরকারের উচিত হচ্ছে রাজ্যপালকে ইমপিচ করা, বা সেক্ষেত্রে যা যা সঠিক পথ আছে সংবিধান অনুযায়ী সেই পথেই যাওয়া উচিত। এই ধরনের কাজকর্ম করে আমার মনে হয় আসলে সংবিধানের যে গুরুত্ব, সংবিধানের যে গরিমা বা সাংবিধানিক পোস্টগুলোর যে গরিমা, সেগুলোই কোনো জায়গায় খাটো করা হচ্ছে। পার্থদা, দেখুন, রাজ্যপালের পদটা তো একটা সাংবিধানিক পদ, এবং এই পদের গরিমা আছে। যে পদটাকে তিনি বসে রয়েছেন তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, অভিযোগের সত্য মিথ্যা তিনি ছেড়ে দিচ্ছেন জনগণের উপর। এটা তো সস্তার রাজনীতি, এটা কিন্তু যাত্রাপালা নয়। এখানে প্রশ্ন হচ্ছে, দেখুন, আর্টিকেল 361 সাব আর্টিকেল 2 অনুযায়ী একজন রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম কোর্টে মামলা করা যায় না, কিন্তু কোথাও বলা নেই যে তার বিরুদ্ধে কোনো রকম তদন্ত করা যাবে না। যেমন তার বিরুদ্ধে যদি কোনো সিভিল মামলা হয় সেটা কিন্তু চলবে, যেহেতু এটা ক্রিমিনাল অভিযোগ সেই জন্য তার বিরুদ্ধে কোর্টে মামলা করা যাবে না, কিন্তু অভিযোগের জবাব তাকে দিতে হবে। তিনি এই দেশের সংবিধানের মধ্যে তিনি একজন মানুষ, এবং তার বিরুদ্ধে যদি কিছু প্রমাণিত হয় সেটা নিয়ে এখন ব্যবস্থা নেওয়া যাবে না যতদিন তিনি গভর্নর থাকবেন। গভর্নর যেদিন তিনি থাকবেন না সেই দিন কোর্টে সেই মামলাটা চলবে, যার জন্য তার বিরুদ্ধে এফআইআর করলে এফআইআরটা রেজিস্টার্ড হবে, কিন্তু কাজ হবে না। কাজ হবে কখন? না যখন তিনি সেই পদে থাকবেন না তখন। এটা কেন করা হয় না, যার এফআইআর করার কথা তিনি তো ততদিন বাদে নাও বেঁচে থাকতে পারেন, ফলে এফআইআরটা সেখানে থাকবে, কিন্তু প্রসেসটা শুরু হবে। প্রসেসটা কোর্ট অবধি যাবে না, কোর্টে মামলাটা হবে না। এখানে তিনি যেটা করছেন, পুলিশের সহযোগিতা তার অবশ্যই করা উচিত। হ্যাঁ, পুলিশ তার বিরুদ্ধে আলটিমেটলি কোনো মামলা করতে পারবে না এখন, ঠিক আছে, কিন্তু তিনি যেটা করছেন যে সাধারণ মানুষকে ডেকে, এটা কি যাত্রাপালা নাকি? আমি এখানে আসবো শুভময়দার কাছে, যে তাহলে কি কোথাও রাজ্যপাল এই বার্তাটাই দিতে চাইছেন যে তার মরাল গ্রাউন্ডের যে জায়গাটা সেটা খুব স্ট্রং, যে কারণে তিনি আসবো। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে। বিরতিতে যাওয়ার আগে একটু শোনাবো যে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন। রাজ্যপাল একটা নির্দেশ জারি করে দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়েছে যে তার ওখানে যে শ্লীলতাহানির অভিযোগ হয়েছে সেই ফুটেজ যে কেউ দেখতে পারে আবেদন করে। আমার মনে হয় এটা রাজভবনের বিষয়, এবং যেহেতু রাজ্যপালের পদ অত্যন্ত সম্মানীয় পদ, সেই পদ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না এবং বিষয় নিয়ে মন্তব্য করবো না। যেহেতু দেখার জন্য উনি বলেছেন যে কেউ গিয়ে দেখতে পারে, কোনো অসুবিধা নেই। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। এই মুহূর্তে আমরা যিনি অভিযোগ করেছেন, রাজভবনের যে অস্থায়ী কর্মচারী সেদিন হেয়ার স্ট্রিট থানায় পৌঁছে গিয়েছিলেন, এই সাচকা সামনার পরিপ্রেক্ষিতে তার কি প্রতিক্রিয়া, তার কি বিবৃতি, সেটা দেখাবো। তিনি বলছেন, শ্লীলতাহানিকারী যদি সৎ হতেন তবে প্রথম দিনেই সিসিটিভি ফুটেজ শেয়ার করার অনুমতি দিতেন যখন পুলিশ অনুরোধ করেছিলেন। এমন হাস্যকর নাটক মঞ্চস্থ করতেন না। যদি তিনি পরিষ্কার হন তবে তিনি রাজভবনের কর্মীদের পুলিশের সঙ্গে দেখা করার অনুমতি দিতেন। যদি তার চিত্ত যেথা ভয়শূন্য থাকে তিনি সাংবিধানিক নিরাপত্তার ঢাল থেকে বেরিয়ে আসতেন। আমি বিশ্বাস করি এখন ওই কোট আনকোট মনস্টার মলেস্টারের চরিত্রের দুর্গন্ধ সবাই পাচ্ছে। আমি একটু শুভময়দার কাছে আসবো। শুভময়দা, রাজ্যপাল কি কোথাও দাঁড়িয়ে যে এটা মরালি যে তিনি খুব স্ট্রং গ্রাউন্ডে দাঁড়িয়ে আছেন, এই বার্তাটা দেওয়ার চেষ্টা করলেন সাচকা সামনা করে?
দেখুন, সাংবিধানিক যে কাঠামো তার বাইরে যাওয়া কিন্তু আমাদের পক্ষে খুব একটা ঠিক নয়। সুতরাং এই প্রসঙ্গে মূল যে কথাটা সেটা হচ্ছে, যে ফুটেজগুলো পাওয়া যাবে সেগুলি যদি সাধারণ মানুষ পেতে পারেন, তাহলে সাধারণ মানুষ যে ফুটেজগুলি পাচ্ছেন সেই ফুটেজগুলি নিয়ে নিশ্চয়ই আমাদের যারা তদন্তকারী সংস্থা তারা পেতে পারেন। দুই বামপন্থীদের একটা বক্তব্য ছিল অনেকদিন ধরে যে রাজ্যপালের এই পোস্টটা, এই যে এই বিষয়টারই আর খুব একটা দরকার নেই। তাই আবার যেমন গুরুদাস দাসগুপ্তর কথা বলছিলাম, ঠিক তেমনই বলতে হয়। আপনি একটু ভাবুন গোপাল কৃষ্ণ গান্ধীর কথা, পশ্চিমবঙ্গের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, বুদ্ধদেব বাবুর মতন একজন মুখ্যমন্ত্রী, তার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে তিনি কিন্তু বলতে পেরেছিলেন রাজ্যে যা হচ্ছে তার সব ঠিক হচ্ছে না, তিনি পছন্দ করছেন না। আমি শুধু একটু সময়টাকে ধরতে চাই। সময় যত এগোয় একটা দেশ তার মননশীলতা, তার গণতান্ত্রিক প্রেক্ষিতে এগুলো এগোয়। আমি বলবো বামফ্রন্ট আমলের যে সমস্ত দুর্বলতা, যে সমস্ত সীমাবদ্ধতা, সেই সময়ের আমাদের যে রাজ্যপাল, সেই দিনগুলোর সঙ্গে আজকের দিনগুলোর তুলনা করুন, করে একটু সবাই মিলে পেছনে তাকিয়ে তারপর আবার আজকের দিনে ফিরে আসুন। একটু লক্ষ্য করে দেখুন আজকের পশ্চিমবঙ্গ ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। আমি এখানে অর্চনাদির কাছে আসি। অর্চনাদি, আমরা দেখলাম যিনি অভিযোগকারিনী তার বিবৃতি। এখন আমি আগেই বলেছি, তিনি শাসক দলের হয়ে লড়াই করেছেন এবং সমাজে নানান জায়গায় তাকে পাওয়া গেছে। তিনি তৃণমূল কর্মী, এতে কোনো, এবং সেই গ্রাউন্ডে সিভিক কাজ পেয়েছেন। এটা এটা মিডিয়ায় দেখা। আপনিও একজন মহিলা, আমি একজন মহিলা। আমি আগেই বলেছি, যখন কেউ অভিযোগ করছেন তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী কি বিজেপির কর্মী কি সিপিআইএম এর কর্মী, এটা আমি আগেই বলেছি। মৌপিয়া, তুমি যদি রিওয়াইন্ড করো দেখবে, আগেই বলেছি একজন মহিলা হিসেবে আমি সবার আগে সত্য উদ্ঘাটিত হোক সেই দাবি জানাবো। এবং কেউ যদি অনেক উঁচু জায়গায় থাকে, তার বিরুদ্ধে যদি কোনো আইন না থাকে, তাহলে সে পার পেয়ে যাবে, সেটা যেন না হয়। প্রথম আমি এই কথা বলছি। তারপরে আমি যেটা বলছি, আপনি উল্টো দিকটা ভাবুন। আজকে ইনি গভর্নর, এনার হাত কোনো কেস পুলিশের কাছে দেওয়ার কথা না, হচ্ছে না। তাহলে এনার হাতে কি আছে দ্যাট হি উইল প্রুভ হিমসেলফ ইনোসেন্ট? সেইটা কি আছে বলুন? এই যে কমপ্লেইনটা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, আমি যখন কেন্দ্রীয় সরকারে চাকরি করেছি, আমি এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেসের চেয়ারপারসন ছিলাম। আমি সেই জায়গা থেকে বলছি, আমরা প্রচুর কেস পেয়েছি যেখানে মিথ্যা অভিযোগ হয় না তা নয়, কিন্তু আমি বলি শুরুতেও 15 মিনিট বিজেপি, আসলে সমস্যাটা হচ্ছে যে রাজনৈতিক দল 2000-3000 টাকার বিনিময়ে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করে মিথ্যা ধর্ষণের মামলা সাজায়, সেই দলের প্রতিনিধিরা তো এই ধরনের কথা বলবে। আর রাজ্যপাল মহোদয় তো তাদের পদ্মপালে পরিণত হয়েছে। রাজ্যপাল তো তাদের হয়ে কথা বলে, রাজ্যপাল তাদের তলবিবাহক, সুতরাং রাজ্যপালকে তারা সমর্থন করবেন, এটা স্বাভাবিক। কিন্তু একজন মহিলা হয়ে কি করে তিনি একজন মহিলার পাশে না দাঁড়িয়ে মলেস্টারের পাশে দাঁড়াচ্ছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্য। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদম ক্যামেরার সামনে আমি দেখেছি। আমাদের সময় একদম শেষ। এই সাচকা সামনায় কেউ রাজ্যপালের কাছে, রাজভবনের কাছে আবেদন করেন কিনা যে রাজভবনের অন্দরের চিত্র সেটা দেখার জন্য, এবং গোটা ঘটনা এটা সত্যি নতুন কোনো মাত্রা আনতে পারে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।